দেখতে পাবে। আজকে ক্লাসের শুরুতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বেশ কয়েকজন অনেক চেষ্টা করে অনলাইনে ক্লাস করার বিষয়ে পদক্ষেপ নিয়েছে, তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ। যেহেতু অনেকে দূর দূরান্ত থেকে আসি আমরা, এবং দেখা গেছে দিনের বেলা অনেকে চাকরিও করি, আমাদের অনেকে আছে চাকরি করে তারপর পড়াশোনা করতেছে, সেক্ষেত্রে এই অনলাইন ক্লাসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে। ঠিক আছে। আহ এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো হবে যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে একটু ক্লাসটা একটু ইন্টারেক্টিভ করতে হবে। এগুলো আমরা ইচ্ছা করেই কথা বলবো। যদি কারো কোনো প্রবলেম থাকে মাইক্রোফোনটা আনমিউট করে নিজের কোনো প্রবলেম থাকলে, কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা সমাধান করার চেষ্টা করবো। প্রশ্ন রেজ করলেই বা হ্যান্ড রেজ করলেই আমি কিন্তু দেখতে পাবো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। অথবা হ্যান্ড রেজ করে করলে সবচেয়ে ভালো হবে, তখন আমি মাইক্রোফোন অন করে দিলে আপনি কথা বলতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, যে কারো কোনো প্রবলেম থাকলে। আর এখানে একটা বিষয়, এটা সুবিধাটা হচ্ছে সবচেয়ে বেশি যে আমরা যে যেখানে থাকি না কেন, আহ যাত্রা পথে বা বাসায় কোথাও বসে ক্লাসগুলো করা যাবে। আর যেহেতু এটা আপলোড দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি পরেও দেখতে পারবেন যে কোথাও কোনো গ্যাপ রয়ে গেল কিনা। সো আজকে আমরা মূল ক্লাসে চলে যাবো এই মুহূর্তে। প্রথমে যে আমাদের যেহেতু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্টে বলি না কেন আমরা, মার্কেটিং এর জন্য হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর ম্যানেজমেন্টের জন্য হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এটা অন্যান্য ডিপার্টমেন্টের ছেলে মেয়ে যারা আছে তারাও করতে পারবে, অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের যে কেউ যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মোটামুটি কম্পালসারি একটা সাবজেক্ট। যেই ফ্যাকাল্টি বা যেই ডিপার্টমেন্টের হোক না কেন তাদেরকে এটা অবশ্যই পড়তে হবে। সেক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্টেরও এই ভিডিওটা দেখতে পারবে, যাতে করে বেনিফিটেড হবে আশা করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে প্রথম যে টপিকটা, যেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং বলতে আমরা কি বুঝবো। ঠিক আছে। অ্যাকাউন্টিং মূলত কি? অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। অনেক সময় দেখা গেছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা জিজ্ঞেস করলেই অনেকে পারে না, বা অ্যাকাউন্টিং তে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যখন জিজ্ঞেস করা হয় তা পারে না। নর্মালি ছোট্ট একটা বিষয় জানলে কিন্তু অ্যাকাউন্টিং সংজ্ঞা হয়ে যায়। যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা একটি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সমূহ চিহ্নিতকরণ করে। দ্যাট মিনস দে উইল বি আইডেন্টিফাই দ্য ট্রানজাকশন অফ এন অর্গানাইজেশন অ্যান্ড বলছে সেই লেনদেন সমূহকে লিপিবদ্ধকরণ করবে, লিস্টেড করবে, তারপর লিপিবদ্ধকরণ করবে জার্নালের মাধ্যমে, জাবেদের মাধ্যমে, শ্রেণীবদ্ধকরণ করবে তোমার লেজারের মাধ্যমে, আর সংক্ষিপ্তকরণ করবে সেটা হচ্ছে খতিয়ানের মাধ্যমে, দেওয়াল মাধ্যমে, বিশ্লেষণ করবে এবং তা সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট তথ্য আকারে প্রকাশ করবে বা সরবরাহ করবে। তাহলে সেটাকে আমরা বলবো হিসাব বিজ্ঞান। দ্যাট মিনস হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য প্রক্রিয়া বা এমন একটি মাধ্যম বা প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লেনদেন সমূহ চিহ্নিত করবে বা আর্থিক ঘটনা সমূহ চিহ্নিতকরণ করবে, সেগুলো লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, বিশ্লেষণ করবে এবং তা ব্যবহারকারী নিকট এমন ভাবে উপস্থাপন করবে যাতে সেটা একটা তথ্য আকারে ব্যবহারকারী পায়। এখানে প্রসঙ্গে অনেকেই অনেক কথা বলেছেন। হিসাব বিজ্ঞানের অনেক প্রামাণ্য সংখ্যা আছে। অনেক প্রখ্যাত হিসাব বিজ্ঞানবিদ যারা আছে, যারা অ্যাকাউন্টিং এর স্পেশালিস্ট, তারা অনেক সংজ্ঞা নিজেরা দিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, যেটা হচ্ছে ওইগেনটেন কাইসুকে মিলের একটা সংজ্ঞা আছে। হিসাবে একটি তথ্য পদ্ধতি, এটা বলা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। একটি ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক সমূহ ঘটনাসমূহ চিহ্নিতকরণ করবে, লিপিবদ্ধ করবে এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট আর্থিক তথ্য সমূহ আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট থাকবে। ঠিক আছে। আমরা মূলত হিসাব বিজ্ঞানের সংজ্ঞা প্রথমটা, যে এই সংজ্ঞাটা আছে এটা পড়লেও মোটামুটি আমাদের চলবে। ঠিক আছে। এই পুরো সংজ্ঞাটা আমরা রাখলেও আমাদের হয়ে যায়। সহজে যেন বুঝতে পারি প্রথম সংজ্ঞাটাই ক্লিয়ার। প্রথম সংজ্ঞাটাই আমাদের মোটামুটি এনাফ। নেক্সট যে বিষয়টা হচ্ছে আমাদের হিসাব। এটা হচ্ছে আমি বলবো যে আমরা হিসাব বিজ্ঞান পারার জন্য, অ্যাকাউন্টিং বোঝার জন্য, নিজে নিজে কোনো একটা অঙ্ক করার জন্য এই হিসাব হচ্ছে আমি বলবো যে এটা ফাউন্ডেশন। হিসাব যদি তুমি না বুঝো তাহলে এটার কাজ কমপ্লিট করা সম্ভব না। আমি বলবো যে এটা আমাদের আগে গুরুত্বপূর্ণ বিষয়, হিসাব।
ক্লিয়ার? হিসাব কি এটা বুঝতে হবে, এবং তার হিসাবের শ্রেণী বিভাগ। আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে হিসাব কি, হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করো, বা হিসাব চক্র কি, হিসাব চক্রের ধাপগুলো আলোচনা করো। এগুলো হচ্ছে আমাদের অনেক সময় গ বিভাগের। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমাদের জন্য গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা প্রথম যে প্রশ্নটা কথা হচ্ছে, হিসাব বিজ্ঞানের পরপরই আসছে যে হিসাব কি। এই হিসাবটা মূলত আমাদের কি আসে এখানে। আর এন কার্টার একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, অল্প কথায় একটা সংজ্ঞা দিছে উনি। হিসাব বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংঘটিত লেনদেন সময়ের রক্ষিত খতিয়ান, অর্থাৎ একটা নাম, একটা উপযুক্ত একটা নাম, যেই নামে তারা আমি সংরক্ষণ করে রাখবো। ঠিক আছে, তারা যেই নামে আমি ডাকবো, সেটাই হচ্ছে তার নাম। ঠিক আছে, যেমন আমাদের আহ কোনো এক ফ্যামিলি যদি সন্তানের সংখ্যা বেশিও হয়, সেক্ষেত্রে দেখি এক একজনের নাম কিন্তু এক একজন। ঠিক আছে, এমন না যে এক নামে দুইজন থাকে, এটা কিন্তু না। নাম কিন্তু সন্তানের সংখ্যা 10 জন 12 জন হলেও সন্তানের নাম এক একজনের এক এক নামই থাকবে, সেই নাম দিয়েই তাকে চিনবো। হিসাবের ক্ষেত্রেও সেম, যে হিসাবটার নাম দিয়েই আমরা একটা অ্যাকাউন্টকে চিনবো, যে কি নামে তার সংক্ষিপ্ত যে শিরোনাম দিব সেটাই হচ্ছে আমার রক্ষিত খতিয়ানটাকে বুঝে আমরা হিসাব বলে চিহ্নিতকরণ করবো। এই হিসাব ব্যবস্থার একটা বিষয় আছে যে একটি অংশ প্রতিটি প্রতিষ্ঠানে আছে। ঠিক আছে, যেমন এখানে হারমেনসন এডওয়ার্ডের মাহের বলছে যে হিসাব হলো একটি, হিসাব ব্যবস্থা একটি অংশ যা প্রতিটি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, লভ্যাংশ, আয় ব্যয়, হ্রাস বৃদ্ধি বা উদ্বৃত্ত নির্ণয়ের মাধ্যমে একটি এদের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্তকরণ করে। এখানে বিভিন্ন ব্যক্তি এই হিসাবটাকে সংজ্ঞায়িতকরণ করার চেষ্টা করছে। আমাদের জন্য বোঝার জন্য যেটা সহজ কথা, যে কোনো ব্যক্তির প্রতিষ্ঠানের যে লেনদেন সংগঠিত হওয়ার পর সাথে সাথে হিসাব রক্ষণীয় অনুযায়ী উপযুক্ত শিরোনাম, আমরা একটা টাইটেল দিই। যেমন নগদ টাকাকে আমরা কি, নগদ টাকা আছে ক্যাশ বাক্সে, সেটাকে বলে যে ক্যাশ। ব্যাংকে টাকা আছে সেটাকে আমি ব্যাংক নামে চিনি। আমি কারো কাছে টাকা পাবো সেটাকে আমি দেনাদার নামে চিনি। কেউ আমার কাছে টাকা পাবে সেটা আমি পাওনাদার নামে চিনি। এই যে টাকা পাবে মানুষজন আমার কাছে, সেটাকে আমি এক কথায় পাওনাদার নামে বলে চিনতে পারলাম, সেটা হচ্ছে আমার উপযুক্ত শিরোনাম। এই শিরোনামটা দিয়ে আমি যখন তাকে চিনবো সেটা হচ্ছে আমার হিসাব। আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু হিসাব আছে যেগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে হিসাবের শ্রেণী বিভাগটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমি বলছি যে গ বিভাগের প্রশ্ন থাকতে পারে, হিসাব কি, হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করুন। সেক্ষেত্রে হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করতে হবে। আলোচনাগুলো কিভাবে করব, যে হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে দুইটা পদ্ধতিতে শ্রেণী বিভাগ করা হয়। কয়টা পদ্ধতিতে? হিসাবের শ্রেণী বিভাগ করা হবে দুইটা পদ্ধতিতে। একটা আমার হচ্ছে সনাতন পদ্ধতি, যেটা হচ্ছে ট্রাডিশনাল মেথড, আর হচ্ছে মডার্ন বা ইকুয়েশন মেথড, আধুনিক পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে আমি হিসাবকে শ্রেণী বিভাগ করব। প্রথম পদ্ধতির কথা হচ্ছে হিসাব তিন প্রকার। কত প্রকার বলা হচ্ছে এখানে? সনাতন পদ্ধতি যেটা বলতেছি, সেখানে বলছি হিসাব তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে ব্যক্তিবাচক। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে। যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, তারপর কি আবুল খায়ের কোম্পানি হতে পারে, প্রাণ রাফেল গ্রুপ হতে পারে, বেক্সিমকো লিমিটেড হতে পারে, তারপর স্কয়ার কোম্পানি লিমিটেড হতে পারে। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের নাম, মিস্টার করিম, মিস্টার রহিম, এক্স ওয়াই জেড কোম্পানি, এরকম প্রতিষ্ঠানের নাম যেটাকে দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তি বলতে শুধুমাত্র মানুষকে বোঝাবে না, এখানে অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে তারাও এর সাথে সম্পৃক্ত থাকবে। এই ব্যক্তিবাচক হিসাব আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দেনাদার হিসাব, আর হচ্ছে পাওনাদার হিসাব। দেনাদার হচ্ছে আমার প্রতিষ্ঠানের অ্যাসেট, এটা হচ্ছে অ্যাসেট। আর পাওনাদার হচ্ছে আমার প্রতিষ্ঠানের লায়াবিলিটিস। ঠিক আছে, দেনাদার হচ্ছে যে আমি কারো কাছে টাকা পাবো, অর্থাৎ আমার কাছ থেকে একটা সুবিধা সে গ্রহণ করছে। আমরা অনেক সময় বলে থাকি যে সুবিধা গ্রহণকারী হিসাবকে কি বলা হয়? দেনাদার বলে। সুবিধা গ্রহণ কে করছে? আমি যার কাছে বাকিতে বিক্রি করছি সে কিন্তু একটা সুবিধা পাইছে। তাহলে এখন সুবিধা প্রদানকারী আমি, কিন্তু সুবিধা গ্রহণকারী হচ্ছে যে আমার কাছ থেকে কিনছে।
ঠিক আছে, আমি বিক্রেতা হিসাবে যে আমার কাছ থেকে সুবিধাটা নিছে সে হচ্ছে দেনাদার, যে আমি তার কাছ থেকে টাকা পাবো। এটা হচ্ছে আমার সম্পদ। কিভাবে সম্পদ হয় আমি একটু পরে ব্যাখ্যা দিব। আবার পাওনাদার বলছে, পাওনাদার বলছে যে আমি কারো কাছ থেকে একটা সুবিধা নিছি। ঠিক আছে, অর্থাৎ কোন একজন শ্রমিক আমার কাছে কাজ করছে, তার টাকা সে পাবে। আমি কারো কাছে বাকিতে পণ্য কিনে নিয়ে চলে আসছি, আমি এই সুবিধাটা নিছি। ঠিক আছে, তাহলে টাকাটা পরে দিব, এটা আমি একটু সুবিধা নিছি। ঠিক আছে, এই জন্য সে আমার জন্য পাওনাদার। ঠিক আছে, যেহেতু আমি গ্রহণ করছি তার জন্য আমি দেনাদার, কিন্তু আমার জন্য ওই ব্যক্তি হচ্ছে পাওনাদার। এই জন্য বলা হয় যে ব্যক্তিবাচক হিসাব দুই ধরনের, একটা হচ্ছে দেনাদার এবং পাওনাদার। দেনাদার হচ্ছে সম্পদ জাতীয়, আর পাওনাদার হচ্ছে দায় জাতীয়। এটা গেলো সম্পত্তিবাচক হিসাবের কথা, সরি, ব্যক্তিবাচক হিসাবের কথা। এরপর আছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে নামিক বা আইব। সম্পত্তিবাচক হিসাবটা দেখি, যে সম্পত্তিবাচক হিসাব হচ্ছে কি, সহজ কথায় অর্থাৎ এমন কোন হিসাব, যদি তোমাদের কাছে খাতা কলম থাকে দেখে নিতে পারো, এমন কোন হিসাব যেই হিসাব থেকে আমি ভবিষ্যতে একটা আর্থিক সুবিধা পাবো। ঠিক আছে, আর্থিক সুবিধা পাবে, বা এমন কোন উপযোগ থাকবে, ঠিক আছে, যেটা আমি ভবিষ্যতে পাবো, আমি এখন পাই না। যেমন কারো কাছে আমি বিক্রি করছিলাম বাকিতে, তাই সেই টাকাটা আমি ভবিষ্যতে পাবো, সেই জন্য সে দেনাদার, এই জন্য সে আমার সম্পদ। যে বলছিলাম যে দেনাদার কিভাবে সম্ভব, যেহেতু তাকে আমি বাকিতে তার নিকট বিক্রি করছি, সে আমাকে এখনো টাকা দেয়নি, তাহলে সে টাকাটা স্যার আবার দিবে। একটু কন্টিনিউ। বুঝতে পারলাম না। স্যার এই লাইনটা আবার একটু কন্টিনিউ করেন। আচ্ছা, থ্যাংক ইউ। বলছি যে সম্পত্তি বাচক, সম্পত্তি বাচক হচ্ছে যে এমন কোন হিসাব, যে হিসাব থেকে আমি ভবিষ্যতে একটা আর্থিক সুবিধা পাবো। ঠিক আছে, অর্থ পাই, অথবা অর্থের পরিমাপযোগ্য কোনো একটা সুযোগ সুবিধা পাবো। যেমন কোনো দেনাদার কাছ থেকে আমি ভবিষ্যতে টাকা পাইতে পারি, তাহলে এটা আর্থিক সুবিধা। অথবা কেউ আমার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে রাখছে কোনো ব্যয়, কোনো কাজ করে দেওয়ার জন্য। যেমন একজন শ্রমিক তার বেতন অগ্রিম নিয়ে রাখছে, সে কিন্তু আমাকে টাকা মানে কি টাকা পরিশোধ করবে না। সে হচ্ছে যেই টাকাটা নিছে তার বিনিময়ে ওই পরিমাণ একটা কাজ আমাকে করে দিবে, আমার প্রতিষ্ঠানে সে খাটবে। এই সুবিধাটা আমি তার কাছ থেকে নিব। তাহলে বলা হচ্ছে সম্পত্তি হচ্ছে যে কোনো হিসাব যেখান থেকে আমি আর্থিক সুবিধা ভবিষ্যতে পাবো। এটা এক মুহূর্ত পরেও হতে পারে। যেমন নগদ টাকাও আমার জন্য সম্পদ, কারণ এটার সুবিধা আমি সব সময় পাচ্ছি। আবার একটা আমার আসবাবপত্র আছে কিনে নিয়ে আসি, তার সুবিধা কিন্তু আমি একদিনে গ্রহণ করবো না, ধাপে ধাপে গ্রহণ করবো। ঠিক আছে, এই জন্য এটাও আমার কি সম্পদ। যে কারণ আসবাবপত্র আমি কিনে নিয়ে আসলাম, সে কিন্তু আমাকে একটা সুবিধা দিল, আমার জিনিসপত্র রাখার জন্য একটা সুযোগ সুবিধা দেয়। ঠিক আছে, তাহলে এটা আমি যতদিন ব্যবহার করব ঠিক ততদিন সেটা হচ্ছে আমার সম্পদ। আমার লাইফ টাইম যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ততদিন পর্যন্ত সে আমার সম্পত্তি বলে বিবেচিত হবে। 3 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে নামিক বা আয় ব্যয়। নামিক অথবা আয় অথবা ব্যয়। আয় জাতীয় কি বলছে, আয় হচ্ছে প্রতিষ্ঠানের টাকা আসবে। সহজ কথা বুঝতে হবে যে এমন কোন হিসাব যার মাধ্যমে টাকা কি করবে, আসবে, অথবা টাকা আইছে। ঠিক আছে, প্রতিষ্ঠানে আমার কাছে এই মুহূর্তে টাকা আসছে, অথবা এই মুহূর্তে বা পরের টাকা আসবে। দুইটা ঘটনা, এমন কোনো ঘটনা ঘটছে বা আর্থিক ঘটনা ঘটছে, যে আর্থিক ঘটনার কারণে আমার প্রতিষ্ঠানে সাথে সাথে টাকা আসছে, যেটা নগদ টাকা আসছে। অথবা এই ঘটনার সাথে জন্য জড়িত হওয়ার কারণে ভবিষ্যতে আমার কাছে টাকা আসবে, সেটা হচ্ছে আমার আয় জাতীয়। আমি কারো কাছে বাকিতে বিক্রি করছি, সে তো টাকা দেয়নি, তাহলে সে টাকাটা আমাকে ভবিষ্যতে দিবে। সেই জন্য আমাকে এটা আমার আয় হিসাবে লিপিবদ্ধ হবে। আর একটা হচ্ছে ব্যয়। ব্যয় হচ্ছে তার উল্টা, আয়ের বিপরীত। যে আমার কাছ থেকে এই মুহূর্তে টাকা গেছে, নগদ টাকা গেছে, অথবা ভবিষ্যতে টাকা যাবে, দুটোই আমার জন্য ব্যয়। টাকা যায়নি তার মানে যে টাকা যাবে না তা কিন্তু না। যেহেতু আমি একটা সুবিধা গ্রহণ করছি কারো কাছ থেকে, তাহলে তাকে আমি অবশ্যই টাকা দিব। হয়তোবা নগদ দিব, না হলে পরে দিলে সেটা বাকি। যেমন একজন বা আমার বাড়িতে যদি একটা লোক কাজ করে যায়, ঠিক আছে, সে যে কাজ করলো তাকে তো আমি এই মুহূর্তে বেতন দিলাম না। যদি তাকে এই মুহূর্তে আমি বেতন দিলাম না, তাহলে এই টাকাটা তারে পরে দিব।
কাজ কিন্তু আমার সে করে দিয়ে গেছে। যেহেতু কাজ করে দিয়ে গেছে, এই জন্য আমার কি ব্যয় কিন্তু হয়ে গেছে। টাকা দেইনি, টাকা দিব। অনেক সময় দেখা গেছে আমাদের বাড়িতে শ্রমিকরা কাজ করে, খেয়াল করি, দেখা গেছে কাজ করার শেষ, সন্ধ্যার সময় বেতন দিয়ে দিলাম, তার সারাদিনে মজুরি দিয়ে দিলাম, এটা নগদে হয়ে গেল। অথবা বললাম যে আজকে যেহেতু টাকা নেই তা আগামীকালকে নিয়ে নিন। এই যে এই কথাটা বললাম যে আগামীকালকে টাকা নিয়ে নিন, সে কিন্তু কাজ করা কিন্তু শেষ, আমার ব্যয় কিন্তু হয়ে গেছে। টাকা দেইনি, এই জন্য আমি তার নিকট দায়বদ্ধ থাকবো। টাকা দেওয়ার আগ পর্যন্ত আমি তার নিকট দায়বদ্ধ, কিন্তু আমার ব্যয় কিন্তু হয়ে গেছে। যে কাজের জন্য তাকে আনছিলাম সে কিন্তু কাজ সারাদিন করছে। এই জন্য টাকা দিলেও সেটা ব্যয়, টাকা নগদে না দিলেও সেটা ব্যয়। এটা হচ্ছে আমার নামিক হিসাবের মূল বিষয়টা। অর্থাৎ নামিক হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে আয় জাতীয়, ব্যয় জাতীয়। 2 নাম্বার যে পদ্ধতি, সেটা হচ্ছে আমার নাম্বার 2 পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি, মডার্ন অবলিক ইকুয়েশন মেথড। এই পদ্ধতিতে হিসাবটা হচ্ছে আমার 5 প্রকার। খেয়াল করবো, সনাতন পদ্ধতি হিসাব ছিল কয় প্রকার? 3 প্রকার। সনাতন পদ্ধতির হিসাব 3 প্রকার, আর আধুনিক পদ্ধতির হিসাব 5 প্রকার। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব। এই 5টা হিসাব দিয়ে কিন্তু আমাদের এই যে পুরো অ্যাকাউন্টিং বিষয়টাই, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ম্যানেজারাল অ্যাকাউন্টিং, সরি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, সব এই 5টা হিসাব কেন্দ্রিক। তাহলে এই 5টা হিসাব আমাকে সবচেয়ে গুরুত্ব সহকারে বুঝতে হবে। আমরা হিসাব সমীকরণ বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি, ঠিক আছে, আমরা পার্টনারশিপের অঙ্ক করতে যাই, যে কোনো অঙ্ক যখন করতে হবে, জার্নাল করতে গেলে, আমাদের ইকুয়েশন করতে গেলে, ওয়ার্কশিট করতে গেলে, এই 5 প্রকার হিসাবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই 5টা যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে আমার অ্যাকাউন্টিং বোঝা, আমি মনে করি যে 80% বোঝা শেষ। আমি এই জন্য বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই হিসাব পদ্ধতি। যে 5টা, বিশেষ করে আধুনিক পদ্ধতির 5টা হিসাব যদি আমি স্পষ্ট ভালো করে ক্লিয়ার করতে পারি, তাহলে আমি একটা অঙ্ক বোঝার জন্য অন্য কারো কাছে জাস্ট হালকা একটু হেল্প নিলেই আমি একটা অঙ্ক একবার করে দেখা দিলে আমি করতে পারবো। এটা আমাকে আর কি নেক্সট টাইমের জন্য কারো চাইতে হবে না, কারণ আমি নিজের একটা ফাউন্ডেশন হয়ে যাবে। তাহলে এই 5টা হিসাব আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর ভিতরে আমরা অলরেডি 3টা হিসাব আলোচনা করছি, যে সম্পত্তিবাচক হিসাব। বলছি যে সম্পত্তি হচ্ছে, ঠিক আছে, যে হিসাব থেকে আমি ভবিষ্যতে একটা আর্থিক সুবিধা পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমার সম্পত্তিবাচক হিসাব। আর দায় হচ্ছে দ্বিতীয় কথা, হচ্ছে সম্পত্তির বিপরীত হচ্ছে দায়। ঠিক আছে, আমরা হিসাব সমীকরণে দেখি যে সম্পদের বিপরীতে 2টা হিসাব থাকে, দায় এবং মালিকানা সত্ত্ব। আবার আয় ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বেরই একটা অংশ। আয় আর ব্যয় হচ্ছে কার অংশ? মালিকানা সত্ত্বেরই অংশ। কিভাবে একটু পরে আমরা দেখব। তাহলে প্রথমে দেখি সম্পত্তিবাচক হিসাবের মূল বিষয়টা। আমরা একটু আগে বলেও আসছি, তারপর আবার রিপিট করতেছি, যে সম্পত্তিবাচক হিসাব হচ্ছে যে সমস্ত লেনদেন দ্বারা ভবিষ্যতে উপযোগ পাওয়া যায়, অথবা প্রতিষ্ঠানের কোনো বস্তু বা সম্পত্তির হ্রাস বৃদ্ধি ঘটে। এগুলো হচ্ছে বই পুস্তকের কথা, যেমন দালান কোঠা, তারপর হচ্ছে পারে আসবাবপত্র, অগ্রিম ব্যয়, এগুলো বলছি। তো অগ্রিম ব্যয় আমার জন্য কিভাবে সম্ভব হয়, এটা একটু খেয়াল করি। আমি সম্পত্তির কথা বলছিলাম, যে সম্পত্তি হচ্ছে যে হিসাব থেকে আমি ভবিষ্যতে একটা আর্থিক সুবিধা পাবো, অর্থ পাবো বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য একটা সুবিধা পাবো, সেটা হচ্ছে আমার হিসাব। দেনাদার থেকে আমি অর্থ পাবো। আর অগ্রিম ব্যয় করে রাখছি, যেমন অগ্রিম অগ্রিম বিজ্ঞাপন করে রাখছি, তাহলে সেই বিজ্ঞাপনের সুবিধাটা আমি ভবিষ্যতে পাবো। এই জন্য অগ্রিম বিজ্ঞাপন আমার জন্য কি সম্পদ। অগ্রিম মজুরি, অগ্রিম বাড়ি ভাড়া, ঠিক আছে, সবগুলো দিয়ে রাখছি, ব্যয় দিয়ে রাখছি অগ্রিম। তাহলে এগুলোর সুবিধা আমি ভবিষ্যতে নিব। অনেক সময় আমরা দেখি যে বাড়ি ভাড়া নিছি, অগ্রিম টাকা দিয়ে রাখছি, যে জয় মাসের অগ্রিম আমি দিয়ে রাখলাম, যে সেই মাস কত মাসের সুবিধা তো বাড়িওয়ালা আমাকে দেয়। তাহলে এই যে বাড়িওয়ালা ততদিন আমাকে থাকতে দিবে অগ্রিম টাকা দেওয়ার কারণে, যতদিন দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমার সম্পদ। নেক্সট হচ্ছে দায়। এই দায়টা মূলত হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের পক্ষের দাবি। আবার বলতেছি, দায়টা মূলত হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের পক্ষের দাবি। আমার প্রতিষ্ঠানের মালিক পক্ষ ব্যতীত যারা আছে, প্রতিষ্ঠানের শ্রমিকরা ইভেন বাইরে, এক্ষেত্রে শুধু মালিক পক্ষ ব্যতীত, মালিকের ফ্যামিলি, মালিক নিজে, মালিক বর্গ যারা থাকবে তারা, তারা ব্যতীত
প্রতিষ্ঠানের অন্যান্য যারা থাকবে সবাই। যদি এক মালিকানা হয় তাহলে মালিকের পরিবার থাকবে। অংশীদারি ব্যবসায় কিন্তু মালিকের অনেক সময় মালিক বা মালিকের পরিবার থাকতে পারে, কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কিন্তু মালিকের পরিবার সেখানে থাকবে না, শুধুমাত্র মালিক থাকবে। ঠিক আছে। এর বাইরে যে কারোর নিকট কেউ যদি টাকা পায় প্রতিষ্ঠানে, তাহলে সেটা হচ্ছে দায়। সেটা হচ্ছে আমার কি, এক্সটার্নাল লায়াবিলিটিস, বাইরের পক্ষের দাবি। আর মালিক পক্ষ যেটা পাবে মালিকানা সত্ত্ব, সেটা হচ্ছে অভ্যন্তরীণ দায়। শুধুমাত্র একটা মালিক পক্ষ পাবে। মালিক পক্ষ টাকা পায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ক্যাপিটাল থেকে। কোত্থেকে পাবে? ক্যাপিটাল, মূলধন থেকে। তারপর এই মূলধনের সাথে আসবে আরো কিছু বিষয়, যেমন ইনকাম যদি হয়, লাভ হয়েছে, ঠিক আছে, ইনকাম হয়েছে, আমার কি মালিকানা সত্ত্ব বাড়বে। আবার লস যদি হয়, তাহলে মালিকানা সত্ত্ব কমবে। ঠিক আছে, আমি উত্তোলন করছি ড্রয়িংস, ঠিক আছে, তাহলেও মালিকানা সত্ত্ব কমবে। ঠিক আছে, ড্রয়িংস করলাম, কমবে। আবার অতিরিক্ত মূলধন যদি আমি এডিশনাল ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে আমি কি অতিরিক্ত মূলধন, এডিশনাল ক্যাপিটাল অ্যাড করলাম, ঠিক আছে, তাহলে আমার কি হবে, মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে হচ্ছে দুইটা বিষয় দিয়ে, এই ইনকাম এবং এডিশনাল ক্যাপিটাল দিয়ে মালিকানা সত্ত্ব বাড়বে, ক্যাপিটালের সাথে যোগ হবে। আর লস আর উত্তোলন, এই দুইটার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এই ক্ষেত্রে মাইনাস। আর এই দুইটার ক্ষেত্রে হচ্ছে কি, প্লাস। এই দুইটার ক্ষেত্রে আমার প্লাস হবে। আর লস হলে মাইনাস, উত্তোলন করলেও মাইনাস। তাহলে মালিকানা সত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠানের মালিক পক্ষের দাবি। মালিক মূলধন দেয় প্রতিষ্ঠানে, এই মূলধন হচ্ছে তার সবচেয়ে বড় দাবি। ঠিক আছে। তারপরে লাভ হলে সেটাও প্রতিষ্ঠানের সবচেয়ে বড় দাবি, মালিক পক্ষেরই দাবি থাকবে। আর লস হলে মালিকানা সত্ত্বে মালিক পক্ষের দাবি কমবে। আর 4 নম্বর যে হিসেবটা হচ্ছে, এটা হচ্ছে ব্যয়। 4 নম্বরটা হচ্ছে ব্যয়। এই ব্যয় হচ্ছে, আমরা একটু খেয়াল করি, 4 নম্বরটা হচ্ছে ব্যয়। ব্যয় আমি আবার বলি, একটু আগে বলছিলাম তারপর আবার বলি, ব্যয় হচ্ছে এমন কোন হিসাব যার জন্য আমার প্রতিষ্ঠানের টাকা অলরেডি আমার কাছে টাকা গেছে, নগদ টাকা দিছি, অথবা নগদ টাকা দিতে হবে, টাকা দিতে হবে। যেটা আমি বলছিলাম যে শ্রমিক কাজ করে গেছে, টাকা দেয়নি, কাজ কিন্তু হয়ে গেছে, এই জন্য ব্যয় সংগঠিত হয়ে গেছে। টাকা দেয়নি, এই জন্য তার নিকট দায়বদ্ধ থাকবো। এই জন্য এটা হচ্ছে আমার ব্যয় হিসাব। ঠিক তেমনি আয় হচ্ছে যে আমি কারোর নিকট পণ্য বিক্রি করছি, অথবা কাউকে একটা সেবা দিছি, সে টাকা দিলেও আমার আয়, না দিলেও আমার আয়। না দিলে সে টাকা দিবে, কিন্তু আমি তার কাছে তো বিক্রি করা শেষ, বা তাকে সেবা দেওয়া শেষ। এই জন্য সেটা আমার আয় বাচক হিসাব। আয় বাচক হিসাবে নগদ টাকা আসতেও পারে, যদি নগদ টাকা না দেয় তাহলে আমার কি দেনাদার সৃষ্টি হবে। আর ব্যয়বাচক হিসাবে আমি নগদ টাকা দিছি, না দিলে আমি পাওনাদার সৃষ্টি হবে, অ্যাকাউন্টস পেয়েবল এখানে আসবে। আর আয়বাচক হিসাবে আমার অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা দেনাদার, এটা সৃষ্টি হবে। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। এই 5টা হিসাব আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এরপরে আমাদের এই যে বিভিন্ন প্রকার হিসাব খাত আছে, এই খাতগুলোর বিভিন্ন হিসাব আছে। এই সম্পত্তিবাচক হিসাবের বিভিন্ন বিষয়, এগুলো খুব ভালো করে আমাকে বুঝতে হবে, যে এখানে আমরা আগে তো বাংলায় পড়ে আসছি, আর এখনকার বিষয়গুলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হচ্ছে আমার এখন ইংলিশে পড়তে হবে। এই জন্য আমাদের এই জায়গাটাতে আমরা নেক্সট ক্লাসে যেটা শুরু করব, যে বিভিন্ন প্রকার হিসাব খাতের এবং খাত সমূহ, যে সম্পত্তির মধ্যে কি কি আছে, প্রত্যেকটা খাতকে আলাদাভাবে এখানে আমরা চিনতে হবে। এই যে এখানকার প্রত্যেকটা হিসাব আছে, এই হিসাবগুলোকে আলাদাভাবে বুঝতে হবে। আমার নাম দেখে বুঝতে হবে যে এটা কোন হিসাব। এগুলো যদি বুঝতে পারি, তাহলে আমার কি হিসাব কমপ্লিট হবে, আমার অঙ্ক আমি নিজে নিজে পাবো। প্রত্যেকটা হিসাব নাম দেখলে বুঝতে হবে যে এই হিসাব। আমাদের হিসাব 5 প্রকার। 5 প্রকারের মানে একটা চেহারা দেখলাম যে ওয়েজেস, ওয়েজেস কি হবে, যে ওয়েজেস হচ্ছে আমার এক্সপেন্স। আমি দেখলাম ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, পরিবহন, এটা আমার ব্যয়, দেখেই বুঝতে হবে যে আমার কি সেলস হচ্ছে আমার কি ইনকাম। বাই, আমার চেহারা দেখে মানে অ্যাকাউন্টটা দেখার সাথে সাথে আমাকে এটা বুঝতে হবে যে এটা এই হিসাব। ঠিক আছে। এই বিষয়টা আমরা আগামী ক্লাসে যাবো, যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল। আজকে আর অন্যান্য বিষয়গুলো তেমন আগাবো না। ঠিক আছে। অনেকেই আজকে অ্যাড হতে পারে নাই, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আগামী ক্লাস থেকে চেষ্টা করব, যারা আগ্রহী আছে এই কাজগুলো করার জন্য,
অনলাইনে ক্লাসগুলোতে অ্যাড হওয়ার জন্য তাদেরকে আমরা একটু হেল্প করবো। ঠিক আছে, কেউ যদি না বুঝে তাহলে ফোন করে জেনে নিতে পারো কারো কাছ থেকে, বা যে ভালো বুঝে তার কাছ থেকে জেনে নিলেও আমাদের কিন্তু হেল্প হয়ে যাবে। এটার উদ্দেশ্য, অনলাইনে এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন তোমাদের বিষয়টা একটু ফ্যাসিলিটেট হয়, বা দূর থেকেও যেন মানে এই কাজগুলো কমপ্লিট করতে পারো, যে আমি একটা জিনিস শিখতে পারি। ঠিক আছে, আমার উদ্দেশ্য কিন্তু এখানে মূলত হচ্ছে শিখানো। তুমি বাড়ি থেকে পারো, যেভাবে পারো যেন শিখতে পারো, অ্যাকাউন্টিং বুঝতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে একটা বেনিফিট হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে আমি এটা বলছি, ক্লাসটা এখানে আমি একটা চ্যানেল আছে সেটাতে আমি আপলোড করে রাখবো। আর যারা দেখবে, ম্যানেজমেন্ট সলিউশন নামে একটা চ্যানেলের লিংক আমি ওই গ্রুপে দিয়ে রাখবো। সেখানে ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের অনার্সের এবং মাস্টার্সের যে বিভিন্ন কোর্সগুলো আছে ম্যাথমেটিক্যাল, সেই ম্যাথমেটিক্যাল কোর্সগুলোর আশা করব বিভিন্ন ভিডিও, বিভিন্ন প্রবলেম যাতে ছাত্ররা দেখতে পারে, বুঝতে পারে, তারা যেন বেনিফিটেড হয়। সেই জন্য বিভিন্ন বিষয়, বিভিন্ন অঙ্কের সমাধান এই গ্রুপটাতে বা চ্যানেলটাতে রেগুলার দেওয়ার চেষ্টা করবো আমি। রিসেন্টলি খুলছি, এর আগে কখনো খুলিনি। করোনার সময় অনলাইনে ক্লাস নিছি, কিন্তু ওই ধরনের কোনো ইন্টারেস্ট ছিল না। তা এখন যেহেতু সুযোগটা আসছে, তাহলে একসাথে আমরা ওই কাজটা করবো, যাতে একটা ডকুমেন্ট হিসেবে থাকলেও সবাই যেন এটা বেনিফিটেড হয়। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। ক্লাস, ফর্মাল ক্লাস এখানে শেষ।